পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 48। অথচ একজোড়া শালিকের সম্পর্কের এই দ্বিধাদ্বন্দ্ব, এই সবটাই দূর থেকে শকুনি নজরে দেখে যায় সিয়াম। ও এতক্ষণ সবটা দেখে হসপিটাল থেকে বেরিয়ে আসে। সে কল করলো কাউকে। ওপাশ থেকে রিসিভ হতেই সিয়াম আশপাশ ভালো করে দেখতে দেখতে গুরুগম্ভীর স্বরে বলল, ও প্রেগনেন্ট। সম্পর্কটা ভীষণ নড়বড়ে এখনো, তাসের ঘরের মতো, ভাঙা যাবে সহজেই। পাশাপাশি দুটো চেয়ারে বসে কুহু শার্লিন। আজ সারাদিনের ধকলে কুহু ক্লান্তিতে হেলে পড়তে চায় শার্লিনের ঘাড়ের উপরেই। শার্লিনের সাথে সাথে ভীষণ যত্নে আলতো হাতে কুহুকে আগলে ধরল। নরম কণ্ঠে জানতে চাইল, ঠিক আছিস? কষ্ট হচ্ছে? কুহু ক্লান্ত স্বরে জবাব দিল, হুম, বাসায় যাব। শার্লিন শুনে ওকে ধরে ধরে ওঠানোর চেষ্টা করে বলল, তাহলে চল, আমাকে ধরে ওঠার চেষ্টা করতো। কুহু কোনো রকমে শার্লিনের সাহায্যে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে শার্লিন একটু আগে কিনে আনা হাতের ডালিমের জুসটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা খেতে খেতে হাঁট। ডক্টর কি বলল শুনিসনি? হিমোগ্লোবিন অনেক কম তোর। কুহু মাথা নাড়ল। বাচ্চার জন্য হলেও ওকে এখন সবটা চারপাশ সামলাতে হবে। কুহু ছিপি খুলে ডালিমের জুসে চুমুক দিল। শার্লিন ওদিকে কুহুর রিপোর্ট কাগজপত্রের একটা ছবি তুলে রাখলো। কেন যেন শার্লিনের শঙ্কা কাটেনি। যদি এই বাচ্চাকে কিছু করে ফেলে কুহু, কাব্য ভাইকে জানানো উচিত। জানিয়ে রাখলে অন্তত উনি সামলে নিতে পারবেন সবটা। কুহুর হাব ভাব দেখে মনে হচ্ছে ও এখন বলবে না কিছুই কাব্য ভাইকে। পরে নিজের প্রতি অবহেলায় কিছু হলে কাব্য ভাই শার্লিনকে আস্ত খেয়ে ফেলবেন নির্ঘাত। ছবি তোলা শেষ করে সবগুলো কাগজপত্র আবার আগের মতো করে ফাইলে ঢুকিয়ে নিজে এক হাতে কুহুকে ধরে রেখে এগোলো। হসপিটাল থেকে বেরোতেই হঠাৎ আচমকা ভূতের মতো ওদের পথ আটকে ফেলল সিয়াম। কুহুর সাথে সাথেই থেমে চমকে তাকালো ওর মুখের দিকে। শার্লিনও অবাক হলো সম্ভবত। সিয়ামের ঠোঁটে মৃদু হাসি। ও ওভাবেই রসিক কণ্ঠে ডাকে, হ্যালো কুহু, চিনতে পেরেছ আমাকে? তোমার এক্স। কুহু সিয়ামের এ ধরনের বিশ্রী হাসিতে বিতৃষ্ণা দেখিয়ে বলল, চিনেছি। হঠাৎ কোথা থেকে এলে? সিয়াম হেসে জবাব দিল ওভাবেই, এতদিন আমি কোথায় ছিলাম সেটা তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলে ভালো উত্তর পাবে। তা হসপিটালে কেন? কুহু জবাবে রুক্ষ স্বরে বলল, একটা কাজে এসেছিলাম। ওদিকে শার্লিনের সিয়ামের ভাবভঙ্গি সুবিধার লাগছে না। মনে হচ্ছে কোনো বড় কুবুদ্ধি নিয়ে এতটা দিন পর এই ছেলে কুহুর সামনে এসে দাঁড়িয়েছে। এমনিতেই কুহুর মাথার ভূত বাচ্চা আসার পর একটু হলেও নেমেছে। এখন এই সিয়াম কুহুকে ভোরকে মাথা নষ্ট করে দেওয়ার আগে আগেই কেটে পড়তে হবে। যেই ভাবা সেই কাজ। শার্লিন কুহুকে শক্ত করে টেনে এনে বলল, আজে বাজে মানুষের সাথে কথা বলার দরকার নেই কুহু, চল বাড়ি যাব আমরা। এক্সকিউজ মি সিয়াম ভাইয়া, বলেই শার্লিন কুহুকে টেনে নিয়ে গেল সামনে। কুহু আর তাকালো না ওদিকে। আগের অতীত ও পেছনে ছেড়ে এসেছে আজকের পর। তাই সিয়ামের এভাবে আসা, ওর সাথে কথা বলা, কোনোটাতেই আগ্রহ দেখাতে ইচ্ছে হলো না কুহুরাজ। ওদিকে কুহুকে ওভাবে চলে যেতে দেখেছে পেছন থেকে হঠাৎ সিয়াম চেঁচিয়ে বলে উঠল, উর্মি, প্রেগনেন্ট কুহু। বাচ্চাটা কাব্যের। আচমকা এমন একটা সংবাদে কুহু থমকে গেল হাঁটার পথে। শার্লিন আহাম্মক হয়ে সাথে সাথে পেছন ফিরে তাকালো। কুহু মূর্তির মতো আস্তে করে পেছনে তাকিয়ে দেখে সিয়ামকে। সিয়াম জিন্সের পকেটে দুহাত ঢুকিয়ে কুহুর দিকে স্থির চেয়ে থাকে। পরপর এগিয়ে আসে। কুহু তখনও অবাক চোখে ফ্যাল করে সিয়ামের দিকে চেয়ে আছে। ওর হাতে ওর প্রেগনেন্সির রিপোর্ট চেপে ধরে রাখা ছিল। ঠিক তখনও সিয়াম এসে কুহুর হাত থেকে কুহুর রিপোর্টটা নিয়ে নেড়ে চেড়ে দেখে হেসে বলল, ও তুমিও প্রেগনেন্ট নাকি? দ্যাটস গ্রেট। বাহারওয়ালি ঘরালি একই সাথে, কাব্যর লাক আছে বলতে হবে। বাহারওয়ালি কথাটা শুনে কুহুর কি যেন হলো। ও আচমকা নিজেকে সামলে জেদ দেখিয়ে টান দিয়ে সিয়ামের কাছ থেকে রিপোর্টটা ছিনিয়ে নিয়ে ঘেন্নার দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, আসি। বলে শার্লিনের হাতটা ধরে বলল, চল এখান থেকে। শার্লিন তবুও পেছন ফিরে একবার তাকালো। পরপর চলে আসে কুহুর সাথে। সিয়াম পেছন থেকে বলতে থাকে, আমার কাছে প্রুফ আছে কুহু, আমি কিন্তু মোটেও মিথ্যে বলছি না। শোনো তুমি আমার কথা। সিয়াম বড্ড অনুনয় করছে মনে হলো কুহুর কাছে। কুহু এবার পেছন ফিরে তাকালো। সিয়ামের কথা আটকে যায় কুহুর ওই কঠিন চেহারা দেখে। কুহু এগিয়ে এলো দুকদম। সিয়াম থামে, কথা ভুলে। কুহু ওর চোখে চোখ রেখে অত্যন্ত ঘেন্না নিয়ে বলে ওঠে, আমি কাব্যের স্ত্রী। আমার বাচ্চা বৈধ, আমি বৈধ। বাকি কে কি আমার ভাবার দরকার নেই। আচ্ছা, আপনারা দুজন বেঁচে আছেনই বা কেন? একসাথে মরে যেতে পারেন না দুজন? আমার লাইফে ঝামেলা করার থেকে নিজের লাইফ নিয়ে ভাবুন। নেক্সট টাইম আমি কিন্তু মোটেও ছেড়ে কথা বলবো না আপনাদের দুজনকে।
আমার বাচ্চার জন্য আমি সব করতে পারি, এমনকি আপনাদের দুজনকে জাহান্নাম অবধি দেখেও দিতে পারি, তাই আমাকে চেতাবেন না, সাবধান করে দিলাম। বলেই শার্লিনকে হিস্ট্রে ধরে টেনে নিয়ে যেতে লাগলো সামনে। শিয়াম রীতিমতো আহাম্মক হয়ে তাকিয়ে আছে কুহুর এই অভাবনীয় রূপের দিকে। কুহুর কাছে এমন একটা রিয়াকশন আশা করেনি শিয়াম। ভেবেছিল কুহু ওকে বিশ্বাস করবে, কিন্তু কুহু প্রুফ অবধি চেয়েও দেখেনি, উল্টো ওকে শিয়ামের মাথা ধরে যাচ্ছে। ও সাথে সাথেই কল করে উর্মিকে, অথচ অবাক করার ব্যাপার হচ্ছে উর্মির ফোন বন্ধ দেখাচ্ছে। ভ্রু কুচকে এলো শিয়ামের। উর্মির তো এখন ফোনের কাছাকাছি থাকার কথা, গেল কই এই পাগল সাইকোপ্যাথটা ফোন রেখে? লন্ডন, যুক্তরাজ্য, দুপুর 2:39। রাস্তার পাশে একটা পরিত্যক্ত দালানের একদম কর্নারের একটা অন্ধকার রুমে বন্দি হয়ে আছে উর্মি। চোখ কাপড়ে বাঁধা, বড্ড গালাগালি করে যাচ্ছে এতক্ষণ ধরে। কোন শুয়োরের বাচ্চারে, চোখ খোল আমার, একবার ছেড়ে দে, হাত দুটো ভেঙে ফেলছি তোরে, সামনে আয়। মেয়ে মানুষের কণ্ঠে গালাগালি সহ্য করতে পারেনি সামনের মানুষটা। সাথে সাথে একটা হকি স্টিকের শক্ত আঘাত পড়ল উর্মির ঠিক হাঁটুর হাড়ে। ব্যথাতে উর্মি রীতিমতো কুকিয়ে উঠল। চিৎকার থেমে গিয়ে আর্তনাদ করে উঠল উর্মি। ডাকে ব্যথাতুর কণ্ঠে, কে কে এটা? আমাকে তুলে এনেছেন কেন? পরপর শোনা যায় হকি স্টিকটা মেঝেতে ছুঁড়ে ফেলার শব্দ। উর্মি ততক্ষণে চিৎকার থামিয়ে দিয়েছে। শুকনো ঢোক গিলে বোঝার চেষ্টা করে কিছু। চোখ কুচকে অত্যন্ত সাবধানতার সাথে ভাবছে কিছু। নাক দিয়ে ঘ্রাণ শুকতেই চিনতে পারে চিরচেনা পারফিউম স্মেল। অস্ফুটে উর্মি বলে বসে, কাব্য, এটা তো তুমি। ওপাশ থেকে উর্মির হাতের কবজিতে শটান কোলে ব্লেডের ধারালো কিছু চলে গেল। সাথে সাথে হাত কেটে ফিনফিনিয়ে রক্ত বের হলো। উর্মি সজোরে চিৎকার করে উঠল ব্যথায়। সাথে সাথেই ওপাশ থেকে কেউ উর্মির মাথাটা দেয়ালে চেপে ধরে শক্ত করে। উর্মির এই যাত্রায় বোধ হলো ওর মাথাটা দেয়াল ভেঙে বেরিয়ে যাবে। পিষে যাচ্ছে রীতিমতো। ব্যথায় নীল হয়ে গেল উর্মির ফর্সা মুখটা। উর্মির দুটো হাত পেছনে বেঁধে রাখা, মাথায় দেয়ালের সাথে পিষে ফেলতে ফেলতে কেউ ওর কানের কাছে এবার ফিসফিসালো লো ভয়েসে, আগুন কণ্ঠে, কাব্য, ইটস শাহরিয়ার সিদ্দিক কাব্য। কানের কাছে এই একটা নাম শুনে উর্মি ব্যথা ভুলে যায় এক নিমেষে। হাঁ করে তাকানোর চেষ্টা করে মাথা তোলে। কাব্য দিল না। আবারও জোরে ওর মাথা দেয়ালে ধাক্কা দিয়ে আবার চিৎকার করে বলে, এবার চিনেছিস আমি কে? হুঁ, সাইকো। উর্মির মুখ হাঁ হয়ে আসে। ও ওভাবেই ব্যথা গায়ে মাথায় নিয়ে কাব্যকে ছুঁতে চায় পাগলের মতো। কাব্য, তুমি জান, তুমি আমার জন্য এসেছো, আমার খুঁজে এসেছো। কাব্যকে ছুঁতে দেয় না, বরং হাত মুচড়ে ধরে পিঠের পেছনে হুঁশিয়ারি করে বলে, হুঁ, তোর জন্যই তো এসেছি। আমাকে তিলে তিলে কষ্ট দিলি, এমনি ছেড়ে দেবো ভেবেছিলি? উর্মি কাব্যের এমন কথা গায়ে মাখে না। ও কাব্যকে ধরতে যায় আবারও। জান, জান, আমি জানতাম তুমি আসবে, এই জন্যই আমি তোমার জন্য একটা রুম প্রতিদিন সাজিয়ে রাখতাম। আমি আর তুমি এখন থেকে ওই রুমে থাকবো। হ্যাঁ শোনো কাব্য। কাব্য বুঝতে পারলো উর্মির মানসিক অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে। না হলে এমন টর্চারের পর এই কথাগুলো উর্মি বলতো না। কাব্যর এবার কি মনে করলো, ও উর্মির হাত ছেড়ে দিল। সাথে উর্মির চোখ খুলে দিয়ে শুধু একটা হাত শিকলে বেঁধে রাখলো। উর্মি ধীরে ধীরে চোখ খুলে দেখে কাব্য ওর সামনে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। হাতে একটা হকি স্টিক, ক্রমাগত সেটা ঘোরাচ্ছে আঙুলের সাহায্যে। কুচকে চেয়ে আছে উর্মির দিকে। ওই নেশালো হুডের দু চোখে একটু মহব্বত নেই উর্মির জন্য। উর্মির বুক কেঁপে উঠল। এসব এড়িয়ে গেল। আত্মসম্মান ভুলে আবারও কাব্যকে এক হাতেই ছুঁতে চায়। জান, কতদিন পর তুমি এলে। কুহু, ওই মেয়ে, হ্যাঁ তোমাকে ছেড়ে দিয়েছে না? ওয়াও, আমি জানতাম। উর্মি আবে হামাগুড়ি দিয়ে এগোতেই শিকলে আটকে পড়ে গেল মাটিতে। পরপর ছলো ছলো চোখে তাকায় কাব্যের দিকে। ও এভাবে বারবার ব্যথা পাচ্ছে। কাব্য তখনও এক হাতে হকি স্টিক নাড়তে নাড়তে ভীষণ স্বাভাবিক ভঙ্গিতে উর্মির আর্তনাদ শুনছে। দেখছে মুখের এতটুকু কুঞ্চিত ভাব নেই। উর্মির এত ব্যথা দেখেও ওর চোখে দরদ এলো না। উর্মির কান্না চলে এলো কেন যেন এটা দেখে। উর্মি আবার উঠে বসলো। শরীরটা ব্যথা করছে ভীষণ। কাব্যের দেওয়া ইঞ্জেকশনের কারণে হাত নাড়তে পারছে না। উর্মি কাব্যকে করুণ কণ্ঠে ডাকে, কাব্য, এই কাব্য। কাব্য হকি স্টিক এগিয়ে ধরে। সেটার কর্নার দিয়ে উর্মির কাদো কাদো মুখটা তুলে ধরে। ভ্রু নাচিয়ে নিজস্ব ভঙ্গিতে, কি কুহু ছেড়ে দিয়েছে তোমাকে? উর্মি ভাঙা গলায় জানতে চায়। কাব্য বাঁকা হাসলো। উর্মির ঠোঁটনিতে হকি স্টিকটা আরও শক্ত করে গেঁথে দিতে দিতে, কি মনে হয়? উর্মি কান্না মুখেও হেসে ওঠে জোরে। ছেড়ে দিয়েছে? এত অবিশ্বাস নিয়ে সংসার করা যায় নাকি? কাব্য তাকিয়ে রইল উর্মির দিকে।
এই কথাটা ওর মাথা ধরিয়ে দিল এক প্রকার। সাথে সাথে হকি স্টিক ফেলে দিয়ে চেয়ার থেকে উঠে এলে উর্মির থুতনিটা চেপে ধরে দু আঙুলে, আঙুল যেন গেঁথে যেতে চাইল। কাব্য ধরে আরও শক্ত করে, চিবিয়ে চিবিয়ে বলল, কুহু আমার বিয়ে করা স্ত্রী। কি বললাম? হ্যাঁ, বিয়ে করা স্ত্রীও আমার। স্ত্রীর মাথায় তার ছিঁড়ে গেলেও স্বামী হিসেবে আমি ওই তার জোড়া লাগিয়ে দেব। চুনোপুটিদের করা ছলচাতুরিতে আমি কাব্য আমার ওয়াইফকে ছেড়ে দিব ভেবেছিলি? কুহু যদি আমার সাথে থাকতে নাও চাইতো, তবুও আমি ওকে বন্দি করে নিজের কাছে রেখে দিতাম। ডিভোর্স দেওয়ার তো প্রশ্নই ওঠে না। উর্মি হাঁ করে তাকালো কাব্যর দিকে, কোনো রকম কষ্ট করে উচ্চারণ করে আশ্চর্য হয়ে, কুহু আছে এখনো এত কিছুর পরও? আর আমি কাব্য, আমাকেও পাগল বলে ছেড়ে দিলে? ও কি তাহলে? কাব্য ওকে ছিটকে ফেলে দিয়ে বলল, তুই একটা আগাছা আমার লাইফে, যাকে এতদিন না ছিঁড়ে ফেললেও আজ ছিঁড়ব, উপড়ে দিব। উর্মি কেঁপে উঠল। কাব্য চেয়ার পা দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে উর্মির পাশে হাঁটু গেড়ে বসে উর্মির মুখের থুতনিতে চেপে হিসিয়ে বলল, ভালোবাসা বুঝিস কিছু? কি হয় সেটা জানিস? উর্মি তাকালো। বুঝি কাব্য। কাব্য হাসে। উর্মির চেয়েই রইল অপলক ওই হাসির দিকে। কাব্য ঠোঁটে হাসি ঝুলিয়ে বড়ই বাচ্চাদের মতো করে বলল, আমাকে ভালোবাসো, প্রুফ দিবে না? না হলে বুঝবো কি করে, রাইট? উর্মি তাকালো, উত্তেজিত হয়ে উঠে বলল, কি প্রুফ? তুমি যা বলবে আমি তাই করব কাব্য, তাই করব। একবার জাস্ট বলেই দেখো না। হ্যাঁ। কাব্য উর্মির থুতনি ছেড়ে দিয়ে ওর গালে হাত রাখলো, শক্ত করে গালটা চেপে ধরে বলে, হাসি হাসি মুখে বলে উঠল, সব কিছু খুলে বলো আমাকে, যা কিছু করেছো আজ অবধি আমার জন্য সব। উর্মি হাসলো এত ব্যথার মধ্যেও। পরপর বলল, সব বললে আমার হবে তুমি? কাব্য তাকালো, ঠোঁটে হাসি রেখে পরপর নিভুস্বরে বলল, আমি যার আমি তারই হব। উর্মি ভাবে কাব্য ওর কথা বলছে। ও শান্তিতে হেসে ওঠে। কাব্যকে ছেড়ে দিয়ে উর্মির অগোচরে ফোন সেট করে রাখে টেবিলে। ভিডিও হচ্ছে। উর্মি বলে যায়, আমি পাগল ছিলাম, তুমি কাব্য আমার পাগলামির উপশম ছিলে। আমি কুহুর ব্যাপারে জানতাম না কোনোদিনও। কুহুর প্রপোজের ব্যাপারে আমি বলবো না আমি কিভাবে জেনেছি, তবে জানার পর আমি এতটাও পাত্তা দিতে চাইনি। ভেবেছি কুহুর মতো ইম্যাচিওর মেয়ে তোমাকে পাবে না কোনোদিনও। উর্মি হাসে। কিন্তু আমি যে কতটা ভুল, আমি সেটা তখন বুঝতে পারলাম যখন কুহুকে রিজেক্ট করে আসার পর তোমার বদলে যাওয়া দেখলাম। কুহুকে বোন ভেবে রিজেক্ট করা এই তুমি কিনা ওর দুঃখে আমার সামনে দিনের পর দিন কষ্ট পেতে থাকলে। ওর জন্য এতটা কাতর হচ্ছিলে কাব্য। আমি উর্মি সেদিন বুঝে গিয়েছিলাম তুমি কোনো একদিন ওকে ভালোবাসবে, সেটা আজ না হোক কাল অবশ্যই। কাব্য তাকিয়ে রইল উর্মির দিকে। একবার চেক করলো ভিডিও হচ্ছে কিনা। উর্মি এক হাতে ঠোঁটের কোণে রক্ত মুছে নিয়ে আবার হেসে উঠে বলে, আমি প্ল্যান করেছিলাম আমার আর তোমার বন্ধুত্বের সময়কার ছবি এডিট করতে দেই। কাকে জানো? জেমসকে। চেনো? আমার চাচাতো ভাই, হার্ভার্ডে পড়ে, এআইয়ে অনেক পারদর্শী। ওকে দিয়ে আমাদের ওই একই সাথে ছবি এডিট করে কুহুকে পাঠাতাম। আমার ভাই তো এমনভাবে ছবি এডিট করতো, কুহু গাধা বুঝতো না সেটা। অবশ্যই একটু খেয়াল করলে ধরতে পেত, কিন্তু ছাগল আমি যা বললাম তাই বিশ্বাস করতো। ইমেচিওর কি এমনি এমনি বলি ওকে? তারপর ফলাফল, ও তোমাকে অবিশ্বাস করা শুরু করে। কাব্য ভ্রুকুচকে তাকিয়ে রইল, কিন্তু পা অস্থিরভাবে নাড়াতে শুরু করেছে, সম্ভবত রাগ কন্ট্রোল করছে। উর্মি আবার বলে, আমি আমার লক্ষ্যও ছিলাম। আমার এক্স বয়ফ্রেন্ড সিয়ামকে লেলিয়ে দিলাম ওর পেছনে পেছনে, কুহুকে উস্কে দিলাম তোমার বিপক্ষে আরও কঠিন করে। ব্যাস, কুহু সিয়ামের প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলল। উর্মি এবার রেগে মাটি খামছে ধরে বলে, আমি তোমার জন্য এত কিছু করলাম, সেই তুমি কিনা আমাকে ছেড়ে ঠিক ওকেই বিয়ে করলে। আমাকে অ্যাডমিট করিয়ে রাখলে মেন্টাল অ্যাসাইলামে। কেন? আমি পাগল? এই কাব্য, আমি পাগল? আমাকে পাগল লাগে তোমার কাছে? আমি তোমাকে এতটা ভালোবাসি, সেটা তোমার কাছে পাগলামি মনে হয়? এই কাব্য। কাব্য নাক টানলো, পরপর নাকে নিজ ঘষতে ঘষতে উর্মিকে বলল, ঘড়ির রহস্য বলবে না আমি বের করব? উর্মি এবার হাসে, এটা বলবো না আমি, এটা সিক্রেট থাকুক, আমাকে অনেক ভালোবাসো তারপর বলবো। কাব্য হাসলো এ যাত্রায়। ওকে, অ্যাজ ইউ উইশ বলে চেয়ার থেকে উঠে একটা ঘড়ি ব্যাগ থেকে বের করে টেবিলের উপর রাখলো। ঘড়িটার ভেতরের সব যন্ত্রপাতি ইতোমধ্যে খুলে রাখা হয়েছে। যন্ত্রপাতির পাশেই মাইক্রোফোনের ছোট্ট একটা চিপ। কাব্য এটা আঙুলের ডগায় তুলে উর্মির দিকে বাড়িয়ে দিয়ে বলো, দেখো তো এটা চেনো কিনা? উর্মি আশ্চর্য হয়ে গেল। এটা এটা তো, তুমি এটার খবর কিভাবে পেলে? কাব্য হেসে চিপটা আবার জায়গা মতো বক্সে ঢুকিয়ে রাখতে রাখতে বলল, সুরমা, রাইট? সুরমা নাকি সুরভি? ভালোই গেম খেলেছিল।
পাগলের ব্রেন স্বাভাবিক মানুষের থেকে এগিয়ে চলে। উর্মির সাথে সাথেই হুঙ্কার ছাড়লো, আমি পাগল নই কাব্য, খবরদার আমাকে পাগল বলবে না। কাব্য বক্স সবকিছু ঢুকিয়ে রাখতে রাখতে বলল, পাগল নিজেকে পাগল মনে করে না কোনোদিনও। উর্মির আগে পাগল হয়ে যায় রীতিমতো। ও ফ্লোরে থাবা দিয়ে বলল, আমি পাগল নই কাব্য, অন্তত তুমি আমাকে পাগল বলো না, আমার খুব লাগে। কাব্য তাকালো উর্মির দিকে, উদ্বেগহীন কণ্ঠে ফের আওড়ায়, পাগলকে পাগল বললে গায়ে লাগবে কেন? আক্স ইউর সেলফ। উর্মি এবার কেঁদেই ফেলল, প্লিজ কাব্য, মানা করলাম তো আমি। কাব্য তখন নিজের মতো ভিডিও অফ করে দিয়ে উর্মিকে দেখালো, তোমার গিল ট্রিপের ভিডিও, দারুণ রিজলিউশন দিয়ে তোলা। উর্মি তাজ্জব হয়ে গেল, মানে ভিডিও করছিলে তুমি? কাব্য বড়ই বেচারার মতো বলে, আমার কুহুটা আবার অনেক ইম্যাচিওর কিনা, প্রুফ না দিলে ছো। কাব্য দায় ছাড়া কণ্ঠে কথাটা বলে ভিডিওর সবটা ঠিকঠাক করে দেখতে শুরু করে। উর্মির চোখ থেকে এক ফোঁটা জল গড়ায়, তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে? কাব্য হাসলো, পিশাচিক হাসি, সাথে সাথে হকি স্টিক তুলতেই উর্মি চিৎকার করে কেঁদে কেঁদে বলল, মেরে ফেলো আমাকে কাব্য, তুমি বরং মেরেই ফেলো, তোমার এই বিশ্বাসঘাতক রূপ আমাকে এমনিতেই মেরে ফেলছে তিলে তিলে। কাব্য হেসে হকি স্টিকটা তুলে রাখলো ওর ব্যাগের ভেতরে। মারবো কখন বললাম, তোমাকে বাঁচিয়ে রাখবো, আফটার অল লাইফের প্রথম পছন্দে মেরে ফেলা যায় না। উর্মি তাকিয়ে রইল। কাব্য তখন উর্মির ভিডিও সেভ করে ভালো করে দেখে নিল সব ঠিক আছে কিনা। তারপর কল লাগালো কায়রানের। একটু পর যুক্তরাজ্যের ইউনিফর্ম পরা একটা পুলিশ অফিসার এলো। কাব্য ওকে দেখে হেসে এগিয়ে গেল, কায়রান, বাকি কাজটা তুই করে দে, আমার যাওয়া লাগবে, আধা ঘন্টা পর ফ্লাইট আছে বাংলাদেশের। কায়রান উর্মিকে দেখে বলে, আমাকে না দিয়ে এটাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে দে। কি বলিস? কাব্য কড়া চোখে তাকালো। কায়রান সাথে সাথেই চুপ হয়ে গেল। কাব্য ব্যাগপত্র ঠিক করতে করতে বলে, মার্ডার মামলা দিয়ে রাখ, কিছুদিন ভুগুক, প্ল্যান তো রেডি আছেই একটা। কায়রান হেসে কাব্যের কাঁধে চাপড় দিয়ে বলল, তারপর বাংলাদেশে ভাবির জন্য কি সারপ্রাইজ আছে আজ? কাব্য নিজের হাতের ভিডিও দেখিয়ে দিল। কায়রান হেসে ওঠে, থামস অফ দেখিয়ে বলল, বেস্ট অফ লাক ম্যান। দুপুর 3টা। কুহু ফোনে এতক্ষণে বাড়ির সবার কল এসেছে। কুহু কারো ফোন ধরেনি, রিসিভ করেনি। শাইলিন ওবার ডাকতে চাইলে সেটাও কুহু দিল না কেন যেন। আলতো করে শাইলিনের হাতটা ধরে বলল, ওখানে বাচ্চারা খেলছে, পার্কে গিয়ে বসি, বাসায় গেলে দম বন্ধ লাগবে। শাইলিন ফোনটা রেখে দিতে দিতে বলল, আন্টি কল করবে কুহু, চিন্তা করছে নিশ্চয়ই। কুহু জবাব দিল, মেসেজ করে বল তোর বাসায় যাচ্ছি। শাইলিন চোখ কুচকে কুহুর দিকে তাকিয়ে থাকলো। কুহু ওর সাথে কথা বলা শেষ করে আবার বাচ্চাদের খেলার দিকে তাকিয়ে রইল। মুখে কোনো অনুভূতির রেশ নেই, সির্ফ মূর্তির মতো তাকিয়ে দেখছিল ওপাশে। শাইলিন কুহুকে এনে পার্কের একটা বেঞ্চে বসালো। জিজ্ঞেস করলো, কিছু খাবি? পানি খা আগে, বাদাম দেই কিনে। কুহু শাইলিনের দিকে মাথা তুলে তাকিয়ে হঠাৎ অন্যমনস্ক হাসলো। তারপর শাইলিনের হাত ধরে টেনে ওকে বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, বস আমার পাশে, শান্ত হ, সবে 2 মাসের প্রেগনেন্সি, তোর এসব দেখে মনে হচ্ছে এক্ষুনি ডেলিভারি হয়ে যাবে আমার, বলে হেসে উঠল কুহু। হাসতে হাসতে ঢলে পড়ে শাইলিনের গায়ে। শাইলিন মিনমিন করে জবাব দিল, বাচ্চাটা না থাকলে তুই ভেঙে যাবি কুহু, বাচ্চাটা আসুক, আমি চাই আসুক। কুহু শোনেও না এসব। ও এবার হাসি থামিয়ে শাইলিনের হাতটা টেনে এনে নিজের পাশে বসিয়ে শাইলিনের হাত চেপে নিজের কোলে রেখে মিষ্টি হেসে বলল, জানিস শাইলিন, আমি কুহু জীবনে কিছু পাই না পাই একটা বন্ধু পেয়েছি, তোর মতো একটা বন্ধু, লাইফের বেস্টেস্ট গিফট। কুহু বলতে বলতে হাসলো আবার। শাইলিন অবাক হয়ে মাথা তুলে তাকালো কুহুর মুখটার দিকে। কুহু খানিক হেসে শাইলিনের কাঁধে মাথা রেখে আবার হাসলো। পরপর তাকিয়ে রইল স্থির সামনে। শাইলিন একবার কুহুকে দেখে পরপর নিজেও হেসে ওঠে কুহুর হাতটা চেপে ধরে শক্ত করে। কাছে আসবে না খবরদার, দূরে যাও নষ্ট পুরুষ, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, চোখ উপড়ে ফেলবো আমি তোমার, চেনো আমাকে। একটা মহিলা কিশোরী কণ্ঠে গালাগালি দিতে দিতে কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে সামনে। পেছনে একটা পুরুষ বাচ্চা কোলে অসহায় ভঙ্গিতে মহিলার পেছনে ছুটছিল। মেয়েটা কাঁদছে ভীষণ। পুরুষটার মুখ দেখে মনে হচ্ছে বেচারা ফ্যাসাদে পড়ে গেছে। কুহু ওদের ঝগড়া শুনে তাকালো ওদিকে। শাইলিন বলে, দেখেছিস, সব পুরুষ এক, বউ মেয়ে নিয়ে এসেও লুচ্চামি কমে না এদের। কুহু শুকনো মুখে ওদের দিকে তাকিয়ে রইল। পুরো ঘটনাটা বিস্তারিত দেখলো, কেন যেন ভীষণ আগ্রহ নিয়ে ভ্রু কুচকে দেখে গেল সম্পূর্ণটা। ঘটনাটা এমন, লোকটা মেয়েটার স্বামী, 10 বছরের বিয়ের সম্পর্ক তাদের। মহিলাটার স্বামী মেয়েদের সাথে অসংলগ্নতার খবর পেয়েই তেলে বেগুনে জ্বলে উঠেছে, আর এখন ঝাঁঝিয়ে সে তার কোপ দিচ্ছে।
মহিলা একসময় ক্লান্ত হয়ে বেঞ্চে বসলো। স্বামীর নাম সম্ভবত রাকিব। উনি বাচ্চাটা কোলে নিয়ে মহিলার সামনে এসে পানির বোতল ঢেলে বললেন, পানি খাও সায়নী। চিৎকার করে হাঁপিয়ে গেছো। সায়নী কেড়ে কেড়ে পানির বোতল ঝাড়ি দিয়ে ফেলে দিল। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বাচ্চাকে কোলে করে বেঞ্চে সায়নীর পাশটায় বসলো। সায়নী কেঁদে উঠে জোরে গিয়ে বলল, বসবে না আমার পাশে, কাছে আসবে না, ঘেন্না করি তোমাকে, ছি। রাকিব মৃদু স্বরে বলল, বাচ্চাটার সামনে এসব বলো না, ও কি বোঝে এসব? পুরো ঘটনা না জেনে আমাকে দোষারোপ করছো তুমি সায়নী। অযথা নিজেও কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। সায়নী বাচ্চার দিকে তাকিয়ে ওকে বলল, ফিহা যাও ওখানে গিয়ে খেলো, তোমার বাবার সাথে কথা আছে আমার। ফিহা বাবার মুখের দিকে আদুরে চোখে চেয়ে পা নামিয়ে চলে গেল কোল থেকে। মায়ের হাত থেকে বাবল ওয়াটার নিয়ে সামনে এগিয়ে গেল। রাকিব ওকে দেখে রাখলো ওভাবেই দূর থেকে। সায়নী চোখের জল মুছে কেঁদে উঠে আবার বলল, বলো কি বলার কথা বলবে এখন? আর কি নোংরা মুখ আছে তোমার, আমিও শুনতে চাই। রাকিব মৃদু স্বরে বলল, আমি দুশ্চরিত্র নই সায়নী, তোমাকে কেউ ভুল বোঝাচ্ছে। সায়নী জবাব দিল কর্কশ স্বরে, না, ভুল বুঝিনি আমি, শখ নেই নিজের সংসারে ঝামেলা করার। তুমি ঘুরেছো ওই মেয়ের সাথে, ছবি আছে আমার কাছে। রাকিব ভ্রু কুঁচকে নিল, দাও তো ছবি দেখি। সায়নী চোখের জল মুছে ফোন বের করে দেখালো। রাকিব ছবিটা দেখে নিল। এখানে আমি কিভাবে এলাম? আমার মুখ তো দেখাচ্ছে না ছবিতে। সায়নী জবাব দিল, মুখ না দেখালেও এই শার্ট আমি গিফট করেছিলাম তোমাকে আড়ং থেকে। আড়ংয়ের ব্যাজও লাগানো আছে এখানে। রাকিব ছোট্ট শ্বাস ফেলে বলল, কিন্তু একই রকম শার্ট অনেকের হতে পারে সায়নী, আমি কিভাবে হলাম এটা? সায়নী শাসি উঠল, খবরদার আমাকে মিথ্যে বলবে না। অনিন্দদা আমাকে বলেছে তোমার কুকীর্তির ব্যাপারে। রাকিব ভ্রু কুচকালো, কে কে বলেছে? অনিন্দ? হ্যাঁ, কেন ফোসকা পড়লো বুঝি? তোমার শত্রুর কথাও কেন নেচে ফেললাম? সায়নী বলে। রাকিব জবাব দিল, কষ্ট হচ্ছে ফোসকা পড়েনি, অনিন্দের ব্যাপারে আমি তোমাকে সব বলেছি। প্রমোশনের নেশায় আমার পেছনে পড়ে আছে, সেটা জানো তুমি। আর এই মেয়েটা আমার কলিগ, নিউ জয়েন, কথাবার্তা প্রফেশনাল ব্যাপারের হলেও ওর সাথে আমি এই রেস্টুরেন্টে যাইনি, এটা অন্য কেউ। সায়নী নাক টেনে বলে, আর কত মিথ্যে বলবে তুমি? রাকিব বলে, সায়নী আজ একটা কথা বলি, একটা সম্পর্কের মধ্যে যখন বিন্দু পরিমাণ ফাটল থাকে না, তখন ওই সম্পর্কের ভেতর শয়তান থার্ড পারসন ঢুকিয়ে দেয় সম্পর্ক ভাঙার জন্য। কুহুর মাথায় এই কথাটা ভীষণ রকম গেঁথে গেল। কুহুর সাইলেনের কাঁধ থেকে মাথা তুলে বসলো এবার। ভ্রু কুচকে ওদের কথা শুনতে শুরু করলো। আগের চেয়ে আরও আগ্রহে সায়নী চোখে মেলে তাকালো রাকিবের দিকে। রাকিব বলে, দেখো 26 তারিখের ছবি এটা, ডেট দেখাচ্ছে ছবিতে। 26 তারিখ আমি অফিস থেকে আগে বেরিয়ে গিয়েছিলাম। তমালকে কল করে বলেছিলাম বাড়িতে গেছি, সেখানে গরু দেখেছিলাম কোরবানির জন্য, তুমি নিজে চুজ করে দিয়েছিলে। বাড়িতে যেতে লাগে 3 ঘন্টা, আর অফিস থেকে বেরিয়েছি 12টায়। তাহলে একটা আমি ঢাকার রেস্টুরেন্টে কিভাবে থাকলাম? কমন সেন্স তো তাই বলে সায়নী। সায়নী এতক্ষণে থামলো। আসলেই তো। ছবিটা ভালো করে জুম করে দেখে সায়নী। পরপর চুলের কাটিং দেখে সাথে সাথেই বলে উঠল, এটা তো তুমি না, চুলের কাটিং তোমার মতো না, ছবির ছেলেটার চুল অন্যরকম। রাকিব এ যাত্রায় মৃদু স্বরে বলল, বর্তমানে অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে সায়নী, আজকাল এআই দিয়ে অনেক কিছু করা যাচ্ছে। একটা ছবির উপর ভিত্তি করে তোমার আমার সম্পর্ক টিকে থাকতে পারে না। আচ্ছা, তুমি তো 10 বছর ধরে আমার সাথে আছো, আজ অবধি তোমার সামনে আমি কোনো বাইরের মেয়ের সাথে সন্দেহজনকভাবেও একবারের জন্য কথা বলেছি? স্ত্রী হিসেবে কি বলবে তুমি? সায়নী জবাব দিল, না। তাহলে যে আমি তোমার সামনে কোনোদিন অশোভন কিছু করিনি, সে আমি কিনা এসব করে বেড়াই বাইরে? সায়নী, একটা মানুষ 10 বছর ধরে তোমার সাথে আছে, তাকে তুমি যতটা চিনবে বাইরের লোক ততটা চিনবে না। আর তোমার সাথে ছোটবেলা থেকেই আমার দেখা সাক্ষাৎ, আমার ব্যাপারে তুমি যথেষ্ট জানো, ছেলে হিসেবে আমি কেমন ছিলাম। রাকিব থামে, আবার বলে, তাহলে যাকে তুমি ছোটবেলা থেকে ভালো ছেলে, জেন্টলম্যান, ফ্যামিলি ম্যান হিসেবে ভাবতে, তাকে হঠাৎ একটা বাইরের মানুষের কথায় এত বড় অপবাদ দিচ্ছিলে, কোনো কিছু জাজ না করে, শুধুমাত্র কয়েকটা ফটো আর মিথ্যে কথার ভিত্তিতে। রাকিব একবার শেষবার বলে, যখন কেউ তোমার খুব কাছে থাকে, তাকে যদি কোনোদিন ভুল বুঝো, তার সাথে কথা বলো এ ব্যাপারে, তাকে কষ্ট দিয়ে নয়, বরং দুজন মিলে ডিসকাস করতে হয় সায়নী। সায়নী লজ্জায় পড়ে মাথাটা নামিয়ে নিল। কেউ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের দিকে। এক সময়ও চোখ বুজে একটা শ্বাস ফেলে, আবার আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। স্বামী স্ত্রীর মধ্যে কেউ নিজের ছাপ দেখলো কেন যেন।
রাকিবের একটা কথা ওর কানে ক্রমাগত বেজেই যাচ্ছে। তাহলে যাকে তুমি ছোটবেলা থেকে ভালো ছেলে, জেন্টলম্যান, ফ্যামিলি ম্যান হিসেবে ভাবতে, তাকে হঠাৎ একটা বাইরের মানুষের কথায় এত বড় অপবাদ দিচ্ছিলে, কোনো কিছু জাজ না করে, শুধুমাত্র কয়েকটা ফটো আর মিথ্যে কথার ভিত্তিতে। কুহু সাথে সাথেই উঠে দাঁড়িয়ে গেল। শাইলিনের দিকে চেয়ে হঠাৎ বলে উঠল, আমি বাসায় যাব, উবার ডাক দ্রুত শাইলিন, প্লিজ। শাইলিন আহাম্মক হয়ে তাকালো। মানে এখন তো বললি। কুহু থামিয়ে দিল ওকে, অস্থির হয়ে বলল, প্লিজ শাইলিন। ওকে, আমি উবার ডাকছি, তুই শান্ত হয়ে বস আগে। শাইলিন ফোন বের করে উবার বুক করে আশ্চর্য হয়ে কুহুকে দেখে। কুহু অস্থির হয়ে নিজের ফোনে উর্মির সাথে চ্যাট হিস্ট্রি দেখতে থাকে ভালো করে। 1 মাস পর প্রথমবারের মতো চূড়ান্ত ইগোয়ালি ইম্যাচিওর কুহুলিকা সিদ্দিক কুহু জুম করে দেখে উর্মির পাঠানো উর্মি কাব্যের প্রত্যেকটা ঘনিষ্ঠ ছবি।